নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পরীক্ষিতের মৃত্যুর কারণ। পরীক্ষিতের মৃত্যু কিভাবে হয়েছিল? পরীক্ষিত পুত্র রাজা জন্মেজয় তার মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন যে আমার পিতার জীবনে কি ঘটেছিল, তার মৃত্যু হলো কিভাবে। আমি তার মৃত্যু বৃত্তান্ত শুনে এমন কাজই করব যাতে জগতের মঙ্গল হয়। আসুন আজকের পর্ব পরীক্ষিতের মৃত্যুর কারণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাজা জন্মেজয়ের প্রশ্নের উত্তরে মন্ত্রীগণ বললেন, মহারাজ, আপনার পিতা অত্যন্ত ধার্মিক ছিলেন, উদার এবং প্রজাপালক ছিলেন। আমরা সংক্ষেপে তার সম্বন্ধে আপনাকে জানাচ্ছি। আপনার ধর্মজ্ঞ পিতা যেন মূর্তিমান ধর্ম ছিলেন। ধর্ম অনুসারে তিনি তার কর্তব্য পালনে যুক্ত থেকে চার বর্ণের প্রজাদের রক্ষা করতেন। তার অতুলনীয় পরাক্রম ছিল। তিনি সমস্ত পৃথিবী রক্ষা করতেন, কাউকে হিংসা করতেন না, তাকেও কেউ হিংসা করত না। সবার প্রতি তার সমান দৃষ্টি ছিল। তার রাজ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সকলেই প্রসন্ন মনে নিজ নিজ কর্মে ব্যাপৃত থাকতেন। বিধবা, অনাথ, পঙ্গু এবং গরিবদের খাওয়া পরার তার ভার নিয়েছিলেন, তিনি নিজের হাতে রেখেছিলেন। তার প্রজারা সকলেই সুস্থ সবল ছিল। রাজা অত্যন্ত শ্রীমান এবং সত্যবাদী ছিলেন। তিনি কৃপাচার্যের কাছ থেকে ধনুর্বেদ শিক্ষা গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার পিতাকে খুবই ভালোবাসতেন। আপনার পিতা সকলের প্রিয় পাত্র ছিলেন। কুরুবংশ ক্ষয়িষ্ণু হওয়ার মুখে তার জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল পরীক্ষিত। তিনি রাজধর্ম এবং অর্থশাস্ত্রে অত্যন্ত পারদর্শী, অত্যন্ত বুদ্ধিমান, ধর্মসেবী, জিতেন্দ্রীয় এবং নীতি নিপুণ ছিলেন। 60 বছর ধরে তিনি প্রজাপালন করেছিলেন। তারপর সমস্ত প্রজাকুলকে দুঃখ সাগরে ভাসিয়ে তিনি পরলোক গমন করলেন। তারপরে আপনি রাজা হলেন। মন্ত্রীদের এই কথা শুনে রাজা জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মন্ত্রীগণ, আপনারা আমার প্রশ্নের উত্তর তো দিলেন না। আমাদের বংশের সকল রাজাই তাদের পূর্বপুরুষদের সদাচারের কথা স্মরণে রেখে প্রজাদের হিতৈষী এবং প্রিয় পাত্র ছিলেন। আমি আমার পিতার মৃত্যুর কারণ জানতে চাইছি। আমার পিতার মৃত্যুর কারণটি বলুন। মন্ত্রীরা বললেন, মহারাজ, আপনার প্রজাপালক পিতা মহারাজ পাণ্ডুর ন্যায় শিকার বিলাসী ছিলেন। তিনি সমস্ত রাজকার্যই আমাদের উপরে ন্যস্ত করেছিলেন। একবার শিকারের জন্য বনে গিয়ে তিনি একটি হরিণকে বাণবিদ্ধ করেন। হরিণটি যখন ছুটে পালাচ্ছিল, উনি তার পশ্চাৎভাদন করেন। তিনি একলাই পদব্রজে হরিণটিকে খুঁজতে খুঁজতে বহু দূরে চলে গেলেন। তা সত্ত্বেও তিনি হরিণের দেখা পেলেন না। রাজার বয়স তখন 60 বৎসর। তাই তিনি পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত, ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন। সেই সময় তিনি একজন মুনির দর্শন পেলেন, যিনি মৌনাবস্থায় ছিলেন। রাজা তাকে প্রশ্ন করলে মুনি কোনো উত্তর দিলেন না। সেই মুনির নাম ছিল সৌনক মুনি। রাজা ক্ষুধা, তৃষ্ণা এবং পরিশ্রমে কাতর ছিলেন, তাই মুনি কথার কোনো উত্তর দিলেন না। এতে আপনার পিতা রাজা পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বুঝতে পারেননি যে ঋষি মৌনী হয়ে অবস্থান করছেন। তিনি ক্রোধ ভরে একটি মৃত সর্পকে ধনুকের এক ধার দিয়ে তুলে ঋষির কাঁধের উপর রেখে দিলেন। মৌনী ঋষি
রাজার এই কাজে ভালো মন্দ কিছুই বললেন না, কারণ তিনি ছিলেন ধ্যানমগ্ন। তিনি শান্ত হয়ে বসে থাকলেন। রাজা এরপর রাজধানীতে ফিরে এলেন। সেই ঋষি শমিকের পুত্রের নাম ছিল শৃঙ্গী। তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী এবং শক্তিশালী। মহা তেজস্বী শৃঙ্গী যখন তার বন্ধুর কাছ থেকে এই কথা শুনলেন যে রাজা পরীক্ষিত তার পিতার মৌন এবং নিশ্চল অবস্থায় থাকাকালীন তাকে অপমান করেছে, তার পিতার স্কন্ধে একটি মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তখন তিনি রেগে জ্ঞানহারা হয়ে গেলেন। তিনি হাতে জল নিয়ে আপনার পিতা পরীক্ষিতকে অভিশাপ দিলেন, যে ব্যক্তি আমার নিরপরাধ পিতার কাঁধে মৃত সর্প জড়িয়েছে সেই দুষ্ট ব্যক্তিকে তক্ষক নাগ ক্রোধান্বিত হয়ে 7 দিনের মধ্যে বিষে জর্জরিত করে দেবে। লোকে দেখুক আমার তপস্যার কি ক্ষমতা। এই সাপ দিয়ে শৃঙ্গী তার পিতার কাছে গিয়ে সব কথা জানান। শমিক মুনি এইসব শুনে একটুও খুশি হলেন না। তিনি তখন তার সুশীল ও গুণী শিষ্য গৌরমুখকে আপনার পিতার কাছে পাঠালেন। গৌরমুখ আপনার পিতার কাছে গিয়ে বললেন, রাজন, আমাদের গুরুদেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কারণ ঋষির পুত্র আপনাকে অভিশাপ দিয়েছেন। আপনি যেন সাবধানে থাকেন। তক্ষক নাগ 7 দিনের মধ্যে তার ভয়ানক বিষে আপনার মৃত্যু ঘটাবে। আপনার পিতা সতর্ক হয়ে রইলেন। 7ম দিনে তক্ষক যখন আসছিল তখন তার সঙ্গে কশ্যপ নামক এক ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হল। তক্ষক তাকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ দেব, আপনি এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছেন? কশ্যপ উত্তর দিলেন, আজ রাজা পরীক্ষিতকে তক্ষক সাপ বিষে জর্জরিত করবে, তাই আমি সেখানে যাচ্ছি। আমি তাকে তৎক্ষণাৎ জীবন ফিরিয়ে দেব। আমি সেখানে পৌঁছে গেলে সাপ তাকে কামড়াতেও পারবে না। তক্ষক বলল, আমি তক্ষক, আমার দ্বারা রাজাকে কামড়াবার পরে আপনি তাকে বাঁচাতে চাইছেন কেন? আমার শক্তিটা দেখুন। আমি কামড় দেবার পর আপনি তাকে বাঁচাতে কোনো মতেই পারবেন না। এই কথা বলে তক্ষক এক বৃক্ষকে ছবল মারল। তৎক্ষণাৎ সেই বৃক্ষটি পুড়ে ছাই হয়ে গেল। কশ্যপ ব্রাহ্মণ তার বিদ্যার সাহায্যে সেই বৃক্ষকে তখনই ফুলে ফলে ভরিয়ে তুললেন। তখন তক্ষক ব্রাহ্মণকে প্রলোভিত করতে লাগলো। সে বলল, তুমি যা চাও আমার কাছ থেকে নিয়ে নাও। ব্রাহ্মণ বললেন, আমি তো অর্থের জন্যই ওখানে যাচ্ছি। তক্ষক বলল, তুমি রাজার কাছে যত অর্থ আশা করো আমার থেকে তাই নিয়ে নাও, আমি সেই অর্থই তোমাকে প্রদান করব। আর তুমি রাজার কাছে না গিয়ে এখান থেকেই ফিরে যাও। তক্ষকের এই কথায় কশ্যপ ব্রাহ্মণ প্রভূত অর্থ নিয়ে সেখান থেকেই ফিরে গেলেন। তারপর তক্ষক ছলনা করে পরীক্ষিতের মহলে এসে আপনার সতর্ক ধার্মিক পিতাকে বিষে জর্জরিত করে মেরে চলে গেল। তারপরে আপনার রাজ্যাভিষেক হল। এইসব অত্যন্ত দুঃখপ্রদ ঘটনা, কিন্তু আপনি শুনতে চাওয়ায় আপনার নির্দেশে এই কথা বললাম। তক্ষক আপনার পিতাকে দংশন করেছিল এবং উতঙ্ক ঋষিকেও খুব কষ্ট দিয়েছিল। এবার আপনার যা করা উচিত মনে হয় তাই করুন। জন্মেজয় বললেন, মন্ত্রীগণ, তক্ষক দংশন করায় বৃক্ষের ভস্ম হওয়া এবং তারপর তা আবার জীবিত হয়ে যাওয়া খুবই আশ্চর্যের ঘটনা। একথা আপনারা কোথায় শুনলেন? তক্ষক অবশ্যই খুব খারাপ কাজ করেছে। সে যদি অর্থ দিয়ে ব্রাহ্মণকে ফিরিয়ে না দিত তাহলে তিনি আমার পিতাকে নিশ্চয়ই রক্ষা করতেন। ঠিক আছে, আমি তাকে শাস্তি দেব। প্রথমে আপনারা এই ঘটনার মূল কারণটি বলুন। মন্ত্রীগণ বললেন, মহারাজ, তক্ষক যে বৃক্ষকে দংশন করেছিল সেই গাছের ওপরে আগে থেকেই এক ব্যক্তি শুকনো কাঠের জন্য উঠেছিল। এই ব্যাপারটি তক্ষক বা কশ্যপ কেউই জানত না।
তক্ষকের দংশনে বৃক্ষের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটিও ভস্মীভূত হয়ে গেল এবং কশ্যপের মন্ত্রের প্রভাবে বৃক্ষের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিও জীবিত হয়ে গেল। সেই ব্যক্তি তক্ষক এবং কশ্যপের সমস্ত কথাবার্তা শুনেছিল এবং পরে সেই আমাদের এই সব কথা জানিয়েছিল। এবার আপনি আমাদের বক্তব্যকে যথার্থ মনে করে কি করণীয় ভেবে দেখুন। নমস্কার। এরপর কি হলো তা জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। পরবর্তী পর্ব সর্পযুগের সিদ্ধান্ত গ্রহণ এবং জন্মেজয়ের যজ্ঞের সূচনা, কিভাবে জন্মেজয় সেই যজ্ঞের সূচনা করেছিলেন। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।